হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছে আমাদের লেনদেন অধ্যায়ের সৃজনশীল সমাধান নিয়ে। আমরা আজকে হিসাব বিজ্ঞান বইয়ের লেনদেন অধ্যায়ের প্রথম সৃজনশীলটি নিয়ে সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা খুবই উপকৃত হবে। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। চেষ্টা করব খুব স্বল্প সময়ে আমরা সৃজনশীলটি সমাধান করার জন্য। সৃজনশীলটি করার আগে আমাদেরকে আগে প্রশ্নটা পড়ে নিতে হবে। প্রশ্নটা পড়ে নিই, তারপর তোমাদেরকে আমরা সৃজনশীল সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে বলা আছে, রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করলেন 2017 সালের ডিসেম্বর মাসে। উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনসমূহ বা ঘটনাসমূহ তোমাদেরকে তারিখ অনুসারে উপস্থাপন করা হলো। তোমাদেরকে এভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন সমূহ তারিখ আকারে দেওয়া থাকবে। তোমরা ওগুলো পড়ে তোমাদেরকে যা করতে বলবে তোমরা সুন্দর করে তা করে ফেলবে। তাহলে প্রথমে বলা আছে, ডিসেম্বরের 1 তারিখ 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। যেহেতু আমি 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি, ব্যবসাটা প্রথম স্টার্ট করেছি, তাহলে অবশ্যই এই ঘটনাটি লেনদেন বলে গণ্য হবে। ডিসেম্বরের 3 তারিখ বলা আছে, 50,000 টাকা নিয়ে একটি ব্যাংকে হিসাব খোলা হলো। তারপর 5 তারিখে বলা আছে, ধারে পণ্য ক্রয় করা হলো। 10 তারিখে বলা আছে, মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলো 40,000 টাকা। যখন মালিকের কোনো ব্যক্তিগত প্রয়োজনে অর্থ উত্তোলন করা হবে বা মালিকের পারিবারিক কোনো খরচ করা হবে বা মালিকের বিভিন্ন ব্যক্তিগত খরচ করা হবে, সেটা ব্যবসায় রিলেটেড খরচ হবে না, তাহলে সেটি লেনদেন বলে গণ্য হবে না। শুধুমাত্র আমরা যখন অ্যাকাউন্টিং করব, ভাববো আমার একটি প্রতিষ্ঠান, আমি আমার প্রতিষ্ঠানে হিসাব রাখছি। যদি কোনো ঘটনার মাধ্যমে আমার প্রতিষ্ঠানে অর্থ আগমন ঘটে অথবা আমার প্রতিষ্ঠানে অর্থের নির্গমন ঘটে, তাহলে লেনদেন বলে গণ্য হবে। অন্যথায় কোনো ঘটনায় লেনদেন বলে গণ্য হবে না। যেহেতু মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হয়েছে, এখানে আমার ওই মালিকের টাকায় ব্যবসা প্রতিষ্ঠানের কোনো প্রভাব বিস্তার করেনি বলে এখানে এটি লেনদেন বলে গণ্য হবে না। পরবর্তীতে আমাদেরকে বলা আছে, 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান করা হয়েছে। আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ কথাটার অর্থ হচ্ছে আসবাবপত্র ক্রয়ের জন্য আমি অর্ডার করে এসেছি। যখন আমি কোনো জিনিস কোনো দোকানে গিয়ে কোনো জিনিসের অর্ডার করে আসব, তাহলে নিশ্চয়ই আমরা পেমেন্টটা করে দিব না। পেমেন্ট যেহেতু করিনি, টাকা যেহেতু পরিশোধ করিনি, এখানে অর্থের কোনো আদান প্রদান ঘটেনি। শুধু আমি ওটা কোনো কোনো নির্দিষ্ট আসবাবপত্র আমি অর্ডার করে এসেছি যে এত দামের এতটা আসবাবপত্র আপনি আমার জন্য তৈরি করে রেখেন, আমি এসে নিয়ে যাব। সেহেতু এখানে এটিও লেনদেন বলে গণ্য হবে না। পরবর্তীতে বলা আছে, 20 তারিখে পাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। এগুলো হচ্ছে আমাদের ঘটনাসমূহ দেওয়া আছে, কিছু লেনদেন কিছু লেনদেন নয়। এখন দেখি আমাদেরকে তিনটি সমাধানে কি করতে বলেছে। ক নম্বর সমাধানে আমাদেরকে করতে বলেছে, ব্যবসায় লেনদেন নয় এমন ঘটনাসমূহের পরিমাণ নির্ধারণ করো। খ নম্বরে বলা আছে, ঘটনাসমূহ হতে হিসাব সমীকরণের প্রমাণ, হিসাব সমীকরণের সাহায্যে আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে কোন লেনদেনটির মাধ্যমে হিসাব সমীকরণের ওই তিনটি উপাদান এজ ইকুয়াল টু এল প্লাস ই এর কেমন প্রভাব ঘটিয়েছে সেগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে। পরবর্তীতে আমাদেরকে বলা আছে, একটি লেনদেন সমূহ হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। যখন হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব দেখাতে বলবে, আমাদের যে লেনদেন অধ্যায়ে বড় একটি চার্ট আছে যে এজ ইকুয়াল টু এল প্লাস ই এর প্রমাণ বলা হয়, ওটি করতে হবে। তাহলে চলো এবার শুরু করা যাক। তোমরা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো এবার শুরু করা যাক। প্রথম ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলা আছে, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা প্রশ্ন পড়ে দেখতে পেলাম আমাদের দুটি তারিখের ঘটনা লেনদেন নয়। তাদের মধ্যে ডিসেম্বরের 10 তারিখে বলা আছে, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হলো 40,000 টাকা। এটি লেনদেন নয়, আমরা আলোচনায় বলে এসেছিলাম। তারপর 15 তারিখে ব্যবসায় আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ, ক্রয় করা হয়নি কিন্তু ফরমাইশ দেওয়া হয়েছে, অর্থাৎ অর্ডার করা হয়েছে 45,000 টাকা, তাও লেনদেন নয়। তা আমরা মোট যোগ করে মোট পরিমাণ বের করে ফেলবো। এইভাবে 3 কলাম বিশিষ্ট একটি ছক করবে, ছক করে তোমরা মোট পরিমাণ নির্ণয় করবে, এরপরে লেনদেন নয় এমন ঘটনাসমূহের পরিমাণ এভাবে নিচে দিয়ে দিবে। তাহলে এভাবেই আমাদের ক নম্বর প্রশ্নটির সমাধান হয়ে যাবে। ক নম্বরে আমাদের প্রশ্নের মান হচ্ছে 2। এখন আমরা চলে আসব খ নাম্বার সমাধানে। খ নাম্বার সমাধানে আমাদেরকে বলা আছে, ঘটনাসমূহ হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। আমরা জানি হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ হচ্ছে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই। এ দিয়ে বোঝায় সকল সম্পদ সমূহকে, এল দিয়ে বোঝায় সকল দায় সমূহকে, ও ই অর্থাৎ ওনার্স অফ ইকুইটি।
ওনার্স অফ ইকুইটি মানে হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব দিয়ে মালিকের ব্যক্তিগত সকল সম্পদ মালিকের শর্ত সমূহকে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানে মালিকের কি পরিমাণ শর্ত আছে তার পরিমাণকেই বোঝানো হয়ে থাকে। তাহলে চলে আসো লেনদেন, এই সমস্ত লেনদেন সমূহের সমীকরণে কারণ সহ ব্যাখ্যা করব আমরা। 2017 সালে ডিসেম্বর 1 তারিখে লেনদেনের এটি এটি এই ঘটনাটি একটি লেনদেন, কারণ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ব্যবসা শুরু করার ফলে এখানে আমাদের কি কি হয়েছে, শুরু করার ফলে নগদ অর্থ নিয়ে আমার ব্যবসায় আসা হয়েছে, তাই নগদ অর্থের পরিমাণ ও মালিকানা শর্তের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 3 তারিখে বলা আছে লেনদেন, এই 3 তারিখের লেনদেনটি লেনদেন কারণ এটি ব্যাংকে হিসাব খোলা হয়েছে। ব্যাংকে হিসাব খোলার ফলে আমার সমীকরণে কি প্রভাব পড়েছে, একদিক দিয়ে নগদ নামের সম্পত্তি আমার প্রতিষ্ঠান থেকে চলে গেছে, আরেক দিক দিয়ে ব্যাংক নামের একটা হিসাব আমার প্রতিষ্ঠানে খোলা হয়েছে, যার ফলে এখানে দুটি এর উপর প্রভাব পড়েছে। তাই আমরা লিখেছি নগদ সম্পত্তি হ্রাস এবং অপর দিকে ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। তোমরা সংক্ষিপ্ত করেও লিখতে পারবে এটাকে হ্রাস এবং বৃদ্ধি। 5 তারিখে লেনদেনে বলা আছে ধারে পণ্য ক্রয় করা হলো। ধারে পণ্য ক্রয়ের ফলে আমাদের পাওনাদার সৃষ্টি হয়েছে এবং মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। তাই আমরা সহজেই সংক্ষিপ্ত করে লিখে ফেলতে পারবো পাওনাদার বৃদ্ধি পেয়েছে ও মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। 20 তারিখের লেনদেনে বলা আছে পাওনাদারকে টাকা পরিশোধ করার ফলে এল হ্রাস পেয়েছে এবং নগদ এল হ্রাস পেয়েছে এবং নগদ টাকা আমার হাত থেকে চলে যাওয়ার ফলে নগদের পরিমাণও কমে গিয়েছে। ঘ নাম্বার সমাধানে চলে আসি আমরা। ঘ নাম্বার সমাধানে আমাদেরকে বলা হয়েছে হিসাব সমীকরণ লেনদেন সমূহের মাধ্যমে হিসাব সমীকরণের প্রমাণ দেখাতে। তাহলে লেনদেন সমূহ এখানে যেভাবে তোমাদেরকে ছকটা করে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে ঘরটা করার চেষ্টা করবে। তোমরা প্রথমে যেহেতু অ্যাকাউন্টিং এর ঘর সম্পর্কে ততটা পরিচিত না, ফলে তোমাদের ঘরটা একটু করতে অসুবিধা হতে পারে। আশা করি তোমরা অনেক প্র্যাকটিস করার ফলে এটাও তোমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। আমার এখানে তারিখের ঘরটা একটু ছোট হয়েছে, তোমরা চাইবে যেন একটু তারিখের ঘরটা আরেকটু যেন বড় করে করতে পারো, যাতে দেখতে জিনিসটা সুন্দর দেখায়। তারপর এখানে আমাদেরকে সম্পদের কলামে 2 থেকে 3টে ঘর করতে হবে, দায়ের দিক দিয়ে 2টো ঘর করতে হবে, মালিকানা শর্তের দিক দিয়ে 1টি ঘর করতে হবে। যেভাবে দেখানো যাচ্ছে তোমরা সেভাবে তুলে ফেলবে। আর এখানে আমার 5 লাখ টাকা নিয়ে যখন আমি ব্যবসা আরম্ভ করেছি, 5 লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করার ফলে নগদ সম্পত্তি আমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। প্রথমে আমাকে এভাবে করে দেখাতে হবে কোথায় কোথায় আসবে। নগদে আসবে এবং মালিকানা সত্ত্বতে আসবে। কি নামে? মূলধন আনায়ন। মূলধন আনায়ন পরে এটি একটা দাগ টেনে দিব। তারপর আমরা উদ্বৃত্তের জন্য একটি ঘর করব। অর্থাৎ এই ঘরে কি কাজ করেছি সেটা আমরা যোগ অথবা বিয়োগ করে এই ঘরে আমরা উত্তরটা লিখে দিব, যেটাকে বলা হয় উদ্বৃত্ত। উদ্বৃত্ত অর্থাৎ হচ্ছে উত্তর। পরের 3 তারিখে বলা আছে 50,000 টাকা নিয়ে ব্যাংক হিসাব খোলা হলো। ব্যাংক হিসাব খোলার ফলে আমার থেকে নগদ চলে গিয়েছে 50,000 টাকা, আর ব্যাংক নামে হিসাব খোলার ফলে আমার ব্যাংক নামে একটা সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। তাই এখানে শুধু এটি সম্পদের উপর প্রভাব পড়েছে। আমরা ওখানে লিখে এসেছিলাম হ্রাস এবং বৃদ্ধি। তাহলে এদিক দিয়ে হ্রাস পেয়েছে আর এদিক দিয়ে আমার বৃদ্ধি পেয়েছে। তারপরে এখানে আমাদেরকে বলা আছে 5 তারিখের লেনদেনে একটু বলে আসি আমাদের যোগ বিয়োগের কলামটা। বলেছিলাম তোমাদেরকে প্রথম কলামে জাস্ট আমরা বসিয়ে ফেলবো, আর দ্বিতীয় কলাম হচ্ছে যোগ অথবা বিয়োগ করে আমরা বসাবো। তাহলে এখানে 5 লাখ থেকে 50,000 চলে গেলে 4,50,000, আর এখানে উপরে কোনো অ্যামাউন্ট নেই, তাই 50,000 টাকাটাই বসে গিয়েছে। আর এখানে অ্যামাউন্টটি আছে কিন্তু যোগ বিয়োগ করা হয়নি বলে এটা পরপর প্রতিটা ঘরেই বসে যাবে। এটা প্রথম ঘরটা হচ্ছে আমরা অ্যামাউন্টে এন্ট্রি করব, আর দ্বিতীয় ঘরটা হচ্ছে আমাদের উদ্ধৃত অর্থাৎ যোগ বিয়োগ করে আমরা বসাবো। আবার সেম ভাবেই দেখো 5 তারিখের লেনদেনে বলা আছে 5 তারিখের লেনদেন আমরা জাস্ট বসিয়েছি। কোথায় কোথায় বসবে? পাওনাদার ধারে পণ্য ক্রয় করার ফলে আমার কোথায় কোথায় পাওনাদার নামে একটা সম্পত্তি সৃষ্টি হবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে আমি জাস্ট বসিয়েছি, বসানোর পরে এখানে মালিকানা সত্ত্ব এটা কিন্তু কমে গিয়েছে। এটা একটু দিতে ভুলে গিয়েছিলাম, এটা একটু কমে যাবে। এবার এটা থেকে এটা বাদ দিয়ে আমরা 4,75,000 বসিয়েছি, আর 25,000 এখানে বসে যাবে। আর এই জায়গার ব্যালেন্স গুলো যেভাবে আছে সেভাবেই বসে যাচ্ছে, তোমরা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছ। 20 তারিখের লেনদেনে বলা আছে আমাদেরকে পাওনাদারকে পরিশোধ করা হলো। পাওনাদারকে 15,000 টাকা পরিশোধ করার পর আমার নগদ হ্রাস পেয়েছে এবং
পাওনাদারের পরিমাণও কমে গিয়েছে। উভয় দিক থেকে 15,000 বিয়োগ করে দিয়ে আমরা এখানে ব্যালেন্স পেয়ে গেলাম 4,35,000, আর এখানে 50,000, দোনোটা যোগ করলে 4,85,000, আর এই দুইটা যোগ করে দিলে 4,85,000। আমাদের অঙ্ক মিলতে হলে এই দুই দিকের অ্যামাউন্টটা আমাদের অবশ্যই সমান হতে হবে। যদি সমান হয় তাহলে আমাদের অঙ্ক মিলে যাবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, আর চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তাহলে আশা করি দ্বিতীয় ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।